হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে। আজকের আলোচনা মাধ্যমিক 2025 যে রেজাল্ট, যে ফলাফল হয়েছে তাতে গতবারের তুলনায় এবছর পাশের হার খানিকটা হলেও বেশি। এবছর পাশের হার 86.56% 86.56%। এবছর মোট পরীক্ষার্থী ছিল এবছর মোট পরীক্ষার্থী ছিল 9,69,000 9,69,425 জন। 9,69,425 জন এবছর মোট পরীক্ষার্থী ছিল। তার মধ্যে মোট পাশের হার 86.56%। পাশের নিরিখে পূর্ব মেদিনীপুর প্রথম, কালিম্পং দ্বিতীয়, কলকাতা তৃতীয়। ঠিক আছে। আর এবছর মাধ্যমিক 2025 রাজ্য স্তরে প্রথম স্থান অধিকার করেছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র অদ্রিত সরকার, প্রাপ্ত নম্বর 696। রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র অদ্রিত সরকার, প্রাপ্ত নম্বর 696 পেয়ে প্রথম স্থান অর্জন করেছে এবছর। ঠিক আছে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। দ্বিতীয় হয়েছে যুগ্মভাবে দুজন, অনুভব বিশ্বাস, বিবেকানন্দ বিদ্যা মন্দির, মালদা, প্রাপ্ত নম্বর 694। আরেকজন দ্বিতীয় হয়েছে সৌম্য পাল, বিষ্ণুপুর হাই স্কুল, বাঁকুড়া, প্রাপ্ত নম্বর 694। তৃতীয় হয়েছে ঈশানী চক্রবর্তী, কতুলপুর সরসবাসিনী স্কুলের ছাত্রী, সার্বিকভাবে তৃতীয়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে সে প্রথম, প্রাপ্ত নম্বর 693। চতুর্থ হয়েছে সুপ্রতীক মান্না, কাথি হাই স্কুল, পূর্ব মেদিনীপুর, প্রাপ্ত নম্বর 692। মেধা তালিকায় প্রথম 10-এ 66 জন। এর মধ্যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে অনেকেই রয়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ স্কুলগুলোর হাই স্কুল কিংবা গার্লস হাই স্কুল যেটাই বলো না কেন, আমাদের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ অনেকেই প্রথম 10-এ 66 জনের মধ্যে অনেকেই রয়েছে। ভালো রেজাল্ট করেছে অনেকে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকের বিষয়টি হচ্ছে মাধ্যমিকের পর তোমরা কে কোন সাবজেক্ট নিয়ে পড়াশুনো করবে, কার জন্য কোন সাবজেক্ট, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমরা ইতিমধ্যে সবার রেজাল্ট সবাই জেনেছো। কেউ কোনো রকম পাস করেছে, কেউ ভালোভাবে পাস করেছো, এরকম করে স্বাভাবিকভাবে একটা পাশের হার 86.56%। এখন যেটা বলবো, যাদের প্রাপ্ত নম্বর 250-র নিচে রয়েছে, 300-350-র মধ্যে যাদের প্রাপ্ত নম্বর রয়েছে, তোমরা কোন সাবজেক্ট নেবে। আবার যারা প্রথম 10-এ 66 জন রয়েছে, তোমরা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে। সবার চিন্তাভাবনা কিন্তু আলাদা, ভাবনা চিন্তা সবার আলাদা, লক্ষ্য উদ্দেশ্য সবার আলাদা। সবার একই লক্ষ্য উদ্দেশ্য হতে পারে না, সবারই আলাদা। কে কি হতে চাও, ফিউচার প্ল্যান কি, সবারই আলাদা। কে কি স্বপ্ন দেখছো, ঠিক আছে। কিন্তু সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে কিন্তু ভাবনা চিন্তা করে সাবজেক্ট চুজ করতে হবে। কারণ মাধ্যমিকের পর এমন কিছু সাবজেক্ট রয়েছে ক্লাস 11 এবং 12-এ, যেগুলো তোমরা হয়তো ক্লাস 5 থেকে 10 অবধি এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনাই করোনি। এই সাবজেক্টগুলো 5 থেকে 10 অবধি পড়ানোই হয় না, সাবজেক্টগুলো নেই। এরকম নতুন নতুন সাবজেক্টের নাম তোমরা ক্লাস 11-12-এ গিয়ে শুনবে। ক্লাস 11-এ যেগুলো নেবে সেগুলো 12-এ থাকবে, ঠিক আছে। কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য স্তরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম হয়েছে, বা প্রথম 10-এ 66 জন যারা রয়েছে, তাদের মধ্যে কিন্তু বেশিরভাগই তোমাদের যেটা নেওয়ার প্রবণতা, যেটা ইচ্ছে, সেটা হলো সায়েন্স। তোমরা সবাই সায়েন্স নিয়ে পড়াশোনা করবে। কারো লক্ষ্য উদ্দেশ্য হয়তো ইঞ্জিনিয়ার, কারো লক্ষ্য উদ্দেশ্য হয়তো ডাক্তার হওয়া, স্বপ্ন দেখছো ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, এইরকম তোমাদের চিন্তাভাবনা রয়েছে। কেউ কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করবে। তোমরা সবাই সায়েন্স নিয়ে পড়াশোনার ইচ্ছা, তোমাদের সবাই সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, এরকম একটা ভাবনা চিন্তা শুরু হয়েছে তোমাদের অলরেডি।
আগের থেকে এই চিন্তাভাবনাটা ছিল যে কেউ ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, জিওলজি, বুটানি, বায়োটেকনোলজি, বায়োলজি এই সাবজেক্টগুলো তোমরা নিয়ে পড়াশোনা করবে। অনেকে হয়তো ভাবছো যে না আমরা পরবর্তীতে কোনো ম্যানেজমেন্ট নিয়ে পড়বো, ম্যানেজমেন্ট MBA, ম্যানেজমেন্ট কোর্স যেগুলো রয়েছে, সেই ম্যানেজমেন্ট কোর্স, হ্যাঁ, বা ধরো MCA, MBA, হ্যাঁ, হোটেল ম্যানেজমেন্ট, টিম ম্যানেজমেন্ট, এইরকমও অনেকের চিন্তাভাবনা থাকে। বা মিউজিক নিয়ে এরকম অনেকের থাকে। ডাক্তার হওয়া, শিক্ষক হতে চাও, শিক্ষক হওয়ার স্বপ্ন, ডাক্তার হওয়ার স্বপ্ন, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন, এগুলো অনেকের রয়েছে। তাহলে এক একজনের চিন্তাভাবনা এক এক রকম, এক একজনের লক্ষ্য উদ্দেশ্য এক এক রকম, সবার একরকম নয়। ঠিক আছে? এই যে প্রথম 10-এ 66 জন রয়েছে, তোমরা সবাই সায়েন্স নিতে চাইলেও হয়তো অনেক পরিবারে সায়েন্স নেওয়া সম্ভব হবে না, হয়তো পারিবারিক অর্থনীতির সমস্যায় অনেকে হয়তো সায়েন্স নিতে পারবে না। সায়েন্স হোক, আর্টস হোক, তোমরা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো না কেন, সেই সাবজেক্টগুলোকে গুরুত্ব দিতে হবে, সাবজেক্টগুলোকে বুঝতে হবে, এবং লক্ষ্য উদ্দেশ্যটাকে ঠিক রাখতে হবে। সায়েন্স এবং আর্টস উভয় সাবজেক্টেই সবাই এগিয়ে যেতে পারবে, সবাই উভয় সাবজেক্ট নিয়েই ভবিষ্যতে দাঁড়াতে পারবে, প্রতিষ্ঠিত হতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু বেশিরভাগই যারা 1 থেকে 10-এর মধ্যেই রয়েছে তারা বেশিরভাগই সায়েন্স নেবে, এটাই স্বাভাবিক। সায়েন্স নিয়ে তোমরা পড়াশোনা করবে, গবেষণার কাজে যুক্ত হবে, অনেকের গবেষক হওয়ার ইচ্ছে, ঠিক আছে। পরবর্তীতে PhD আছে, MPhil আছে, এগুলো করতে চাইবে। BA পাস করে, MA পাস করে, মানে BSc MSc পাস করে এগুলো করতে চাইবে, গবেষক হবে। বিদেশে পড়াশোনা করার স্বপ্ন দেখছো অনেকে, এগুলো হবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের স্বপ্নগুলো পূরণ হোক। এখন যেটা বলবো, যে সমস্ত ছাত্রছাত্রী তাহলে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, তো তাদের চিন্তাভাবনা আলাদা, তারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, সায়েন্স নিয়ে তারা এগিয়ে যাবে, ঠিক আছে। সায়েন্স নিয়ে পড়াশোনা করলে যেমন ধরো বায়োটেকনোলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, জিওলজি, বুটানি, হ্যাঁ, এগুলো আছে। পরবর্তীতে স্কলারশিপ পাওয়ার একটা সুযোগ রয়েছে, বিদেশে পড়ার সুযোগ রয়েছে, নতুন নতুন আবিষ্কার করার চিন্তাভাবনা যাদের রয়েছে, যারা সায়েন্টিস্ট হতে চাও, বৈজ্ঞানিক হতে চাও, বা বড় ডাক্তার হতে চাও, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, যে যেটাই হতে চাও না কেন। অনেকের হয়তো এমন লক্ষ্য হতে পারে আইনজীবী হতে চাও, বিচারক বা উকিল, এগুলো অনেকের চিন্তাভাবনা রয়েছে। শিক্ষক, অধ্যাপক, শিক্ষকতা লাইনে আসতে চাও, এমনও অনেক রয়েছে। সবার স্বপ্নগুলো পূরণ হোক, লক্ষ্য উদ্দেশ্যগুলো পূরণ হোক, তোমরা সামনের দিকে এগিয়ে যাও, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর যারা তাহলে এগুলো কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, এগুলো নিয়ে তোমরা সায়েন্স পড়বে, সায়েন্স নিয়ে তোমরা এগিয়ে যাবে। আর যারা আর্টস নিয়ে পড়াশোনা করবে, আর্টস, ধরো অনেকে হয়তো এমন আছো ভালো রেজাল্ট করেও সায়েন্স নিয়ে পড়তে পারছো না, পারিবারিক অর্থনৈতিক কারণে তোমরা সায়েন্স নিয়ে পড়াশোনার করার সুযোগ পাচ্ছ না, কিন্তু রেজাল্ট তোমাদের ভালো, বাধ্য হয়ে তোমাদের আর্টস নিয়ে পড়তে হচ্ছে। হ্যাঁ, পড়বে, কোনো অসুবিধা নেই। আর্টস নিয়ে পড়েও অনেকে ভালো রেজাল্ট করেছে, ভালো রেজাল্ট করো, ভালো করে বোঝো সাবজেক্টগুলোকে। সায়েন্স আর্টস মিলেই তো পড়াশুনো, সায়েন্স আর্টস কমার্স, কেউ কমার্স নিয়ে পড়বে, কেউ হয়তো ভোকেশনাল নিয়ে পড়তে চাও, প্যারামেডিক্যাল রয়েছে, নার্সিং ট্রেনিং রয়েছে, বিভিন্ন ম্যানেজমেন্ট কোর্স রয়েছে, এইভাবে অনেক স্কোপ রয়েছে সামনে, যে যেটাকে অ্যাকসেপ্ট করো সেভাবে এগিয়ে যাবে। তো এখন যেটা বলছি যে হয়তো তুমি ভালো রেজাল্ট করেছো, কিন্তু তোমার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে নেই, বাবা মা জোর করে বলছে তোমাকে সায়েন্স পড়তেই হবে, কিন্তু তোমার অঙ্ক ভালো লাগে না বা ফিজিক্স ভালো লাগে না, এমন হতে পারে। তাহলে কিন্তু জোর করে বাবা মা যদি সায়েন্স তোমাকে নিয়ে দেয়, তাহলে তোমার সিদ্ধান্তটা ভুল হবে। কারণ তোমার যেটা ইচ্ছে, তুমি যে সাবজেক্ট নিয়ে গেইনার হতে চাও, যে সাবজেক্ট নিয়ে স্টাবলিশ হতে চাও, প্রতিষ্ঠিত হতে চাও, তুমি সেই সাবজেক্টটাই নেবে, যেটা তোমার কাছে ভালো লাগে, তোমার যেটা লক্ষ্য উদ্দেশ্য, সেটাই তুমি ডিসাইড করবে। বাবা মা বা আত্মীয় স্বজন বা কোনো গার্জিয়ান যদি তোমাকে জোর করে চাপিয়ে দেয় কোনো একটা সাবজেক্টের বোঝা, সেটার লোড কিন্তু তুমি নিতে পারবে না। তাই যার যার যেটা ইচ্ছে, যার যে সাবজেক্ট ভালো লাগে, তোমরা সেই সাবজেক্টগুলোই চুজ করবে। আর বিশেষ করে আর্টসের ক্ষেত্রে যেটা বলবো, আর্টসের ক্ষেত্রেও তাই, যারা কোনো রকম রেজাল্ট করেছো, 250 নম্বর, 300, 350 নম্বর পেয়েছো, তারা তো সায়েন্স নেওয়ার চিন্তা ভাবনা করবে না। তোমরা মনে মনে আগেই ভেবেছো পরীক্ষা দেওয়ার আগেই যে আমরা সায়েন্সটাকে ভয় পাই, অঙ্ক কম বুঝি, যে কোনোরকম করে মাধ্যমিক পাস করে আমরা সায়েন্স তো নেবই না, আমরা আর্টসের যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব, কারণ আমাদের কাছে অঙ্কটা খুব ভয় লাগে, কঠিন, খুব দুর্বল আমরা, এই মানসিকতা নিয়ে তোমরা পরীক্ষা দিয়েছো, কাজেই তোমরা সায়েন্সের চিন্তাভাবনাতেই যাবে না, আর সেই নম্বরটাও তোমরা তুলতে পারো নি। তাই তোমাদের বলছি যে তোমরা আর্টস নিয়ে যারা পড়াশোনা করবে, আর্টসের ক্ষেত্রে এমন কিছু কিছু সাবজেক্ট তোমরা আগে শুনেছো, যেমন ধরো আমি বলতে পারি
বাংলা ইংরেজি, এটা একদম ছোটোবেলার থেকেই বাংলা ইংরেজি সাবজেক্ট তোমরা শুনেছো। সায়েন্স আর্টস বাংলা ইংলিশ কম্পালসারি, এটা রয়েছে, এটা থাকবেই। বাংলা ইংলিশ কম্পালসারি বাদেও হয়তো তোমরা নিচু ক্লাসে পড়েছো ইতিহাস, ভূগোল, ক্লাস 7-8 পড়েছো সংস্কৃত, বা 11-এ যখন উঠবে, এখন হয়তো অনেক স্কুলে সংস্কৃতটা রয়েছে, তাহলে সেক্ষেত্রে সংস্কৃত শব্দ নামটা তোমাদের জানা আছে, শোনা আছে সংস্কৃত। তাহলে যে সাবজেক্টগুলোর নাম তোমরা আগে শুনেছো নিচু ক্লাসে, সেগুলো কি বললাম? বাংলা ইংরেজি কম্পালসারি, এটা শুনেছো। বাংলা ইংলিশ সায়েন্স আর্টস উভয় ক্ষেত্রেই আছে। তারপরে ধরো সংস্কৃত, ইতিহাস, ভূগোল, এগুলো তোমরা নিচু ক্লাসে পড়েছো। ভূগোল পড়েছো, ইতিহাস পড়েছো, মাধ্যমিকেও ছিল ইতিহাস ভূগোল, 7-8-এও ছিল, 5-6 এগুলো পড়েছো। সংস্কৃতটা 7-8-এ পড়ানো হয়। এরপরে 7-8-এর পরে সংস্কৃতটা হচ্ছে ক্লাস 11 এবং 12-এ অনেক হাই স্কুলে রয়েছে সংস্কৃত, আবার কিছু কিছু হয়তো স্কুলে সংস্কৃতটা পড়ানো হয় না, সাবজেক্টটা নেই, কিন্তু নাম শুনেছো। তাহলে সংস্কৃত, ইতিহাস, ভূগোলে নাম শুনেছো, কিন্তু অনেকে ভূগোল নেওয়ার চান্স পাবে না, হয়তো মাধ্যমিকে ভূগোল নম্বরটা কম আছে, এই জন্য হয়তো ভূগোলটা সুযোগ সুবিধা পাবে না। হ্যাঁ, বা অনেকে চিন্তা করে যে ভূগোল নিয়ে পড়লে পরবর্তীতে খরচাটা ব্যয়বহুল, অনেকের পক্ষে সম্ভব না, অনেকে ভূগোল নেবে, অনেকে নেবে না। যার নম্বরটা ভালো আছে, যে ভূগোল নিয়ে পড়াশোনা করতে পারবে, যার ইচ্ছে ভূগোল সাবজেক্টটা খুব ভালো লাগে, সে ভূগোল নেবে, জিওগ্রাফি নেবে, ইতিহাস নেবে, সংস্কৃত নেবে। সংস্কৃত ভালো মার্ক পাওয়া যায় পরীক্ষায়, ভালো একটা নম্বর ওঠে সংস্কৃতে। তাছাড়া এই যে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, সংস্কৃত বাদ দিয়ে যে সাবজেক্টগুলো রয়েছে ক্লাস 11-এ যে সাবজেক্টগুলো চুজ করবে, সেগুলোই তো 12-এ থাকবে, শুধু সিলেবাসটা আলাদা থাকবে, পড়াটা আলাদা থাকবে। সেগুলো কি? ফিলসফি, দর্শন, ফিলসফির বাংলা হচ্ছে দর্শন। পলিটিক্যাল সায়েন্স হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। ইকোনমিক্স, অর্থবিদ্যা, ইকোনমিক্স। তাহলে কি বললাম? ফিলসফি, দর্শন শাস্ত্র, পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, মানে পলিটিক্যাল সায়েন্সকে বাংলায় বলে রাষ্ট্রবিজ্ঞান, আর ফিলসফিকে বাংলায় বলে দর্শন। এই ফিলসফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এগুলো কিন্তু তোমাদের কাছে নতুন নাম। হয়তো ফিজিক্যাল এডুকেশনটা শুনেছো অনেক ক্ষেত্রে, শরীর চর্চা, যেটা শারীরিক শিক্ষা, ব্যায়াম করতে হয়, এটা শুনেছো, কিন্তু বাকি সাবজেক্টগুলো ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এগুলো শুনে হয়তো অনেকে শুনে রাখবে যে পলিটিক্যাল সায়েন্স, এটা আমি তো আর্টস নিয়ে পড়বো, সায়েন্স কেন? পলিটিক্যাল সায়েন্স আর্টসের মধ্যেই রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে এই সাবজেক্টটা, এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান মানে পলিটিক্যাল সায়েন্স। এটা আর্টস নিয়ে যারা পড়াশোনা করবে, তোমরা পলিটিক্যাল সায়েন্সটা নিতে পারবে। তাহলে তোমাদের কাছে নতুন সাবজেক্ট কী হলো? ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, তারপরে বললাম এডুকেশন মানে শিক্ষা বিজ্ঞান, তারপর হচ্ছে ফিজিক্যাল এডুকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তারপরে হয়তো অনেক স্কুলে রয়েছে অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, এই সাবজেক্টগুলো রয়েছে। তাহলে এই সাবজেক্টগুলো তোমাদের কাছে একেবারে নতুন। তাহলে এই সাবজেক্টগুলো হয়তো তোমরা কোনো দাদা দিদিদের কাছে, আগে কোনো সিনিয়র দাদা দিদির কাছে হয়তো এই নামগুলো শুনেছো, কিন্তু এই সাবজেক্টগুলোর আলোচনার বিষয়বস্তু কী, এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে পরবর্তী ভবিষ্যতে তোমার কী হবে, তুমি কোন চাকরি পাবে, সুযোগ সুবিধা পাবে, সরকারি চাকরি বা প্রাইভেট সেক্টরে কোন চাকরি করতে পাবে ঠিক আছে। এগুলো কিন্তু একটা ভাবনা চিন্তার বিষয় রয়েছে, যে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে বিএ পাস করার পরে চাকরি পাবে, এমএ পাস করার পরে চাকরি পাবে, কোন সাবজেক্টগুলো বিএ পাস করলে সুযোগ সুবিধা কম, সেই সাবজেক্টগুলো নিয়ে এমএ করতে হয়, পিএইচডি এমফিল করলে সুযোগ সুবিধা বেশি, সেগুলো কোন কোন সাবজেক্টগুলো, এগুলো তোমাদের জানতে হবে, বা কোন সাবজেক্টগুলো পড়লেই স্কুলে যারা রয়েছে মেয়েরা, তোমরা হয়তো অনেকে হাই স্কুলে যাওয়ার একটা প্রবণতা রয়েছে, না আমরা হাই স্কুলে যাবো, এতদিন তো একটা স্কুলে স্কুলে জমা দেবে, কোন স্কুলের লিস্টে নাম উঠবে, কোন স্কুলে সুযোগ পাবে, এগুলো বিষয় ফর্ম ফিল আপ করার আগে চিন্তা ভাবনা করতে হবে কোন কোন সাবজেক্ট নেবে। যদিও সেই ফর্মের মধ্যে সাবজেক্টগুলোর নাম থাকবে, সেখান থেকে চুজ করে তোমাকে নিতে হবে। মেইন সাবজেক্ট, অপশনাল সাবজেক্ট, এগুলো নিতে হবে। আর ক্লাস 11-এ দুটো সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার,
ক্লাস 12-এ উঠবে তখনও দুটো সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, তাহলে 11-12 মিলে মোট 4টা সেমিস্টার। তোমরা প্রথম এর আগের বছর ছেলেমেয়েরা সেমিস্টার পেয়েছে 11 থেকে, আর তোমরাও এবার প্রথম সেমিস্টারটা পাবে। অর্থাৎ ক্লাস 11-এ দুটো সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, 12-এ দুটো সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার। তাহলে 11-এ দুটো সেমিস্টার, 12-এও দুটো সেমিস্টার। 11-এর দুটো সেমিস্টার যে পরীক্ষা তোমরা দিবে, প্রথমে ভর্তি হয়েই ক্লাস শুরু হবে, শুরু হওয়ার পরেই তোমরা দিবে ফার্স্ট সেমিস্টার। এই ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা কিন্তু এমসিকিউ এর উপর হবে। শুধুমাত্র এমসিকিউ নয়, এমসিকিউর সঙ্গে থাকবে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, ঠিক ভুল, ব্যাখ্যা বিবৃতি, স্তম্ভ মেলানো, এইরকম করে প্রশ্ন থাকবে 40 নম্বর করে, শুধু শর্ট কোশ্চেন। ক্লাস 11টা শর্ট কোশ্চেনের পরীক্ষা দেবে, প্রথম যে পরীক্ষাটা ফার্স্ট সেমিস্টার। এরপরে যখন আবার ফার্স্ট সেমিস্টার পাস করে সেকেন্ড সেমিস্টারে উঠবে, তখন আবার এমসিকিউ থাকবে না, তখন প্রশ্নের মান 2, 3, 4, 6, 8 এরকম নম্বর থাকবে। তাহলে 11-এ দুটো সেমিস্টার, ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ শর্ট কোশ্চেন দিয়ে, আবার বর্ণনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে পরীক্ষা দিবে সেকেন্ড সেমিস্টার। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার পাস করার পর তোমরা উঠবে ক্লাস 12-এ। ক্লাস 12-এ গিয়ে আবার তোমাদের দিতে হবে দুটো সেমিস্টার, একটা হচ্ছে সেমিস্টার 3, সেমিস্টার 4। সেমিস্টার 3টাও এমসিকিউ দিয়ে শর্ট কোশ্চেন, শূন্যস্থান পূরণ, ব্যাখ্যা বিবৃতি, সঠিক উত্তর নির্বাচন, ডান দিক বাঁ দিক স্তম্ভ মেলানো, এগুলো থাকবে, ঠিক ভুল। আবার যখন তুমি ক্লাস 12-এর সেমিস্টার 4 দেবে, সেখানে আবার এগুলো পাবে না, তখন সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, ব্যাখ্যামূলক, বর্ণনামূলক প্রশ্ন থাকবে। ঠিক আছে, এইভাবে পরীক্ষা দিতে হবে। আর ক্লাস 11-এ যে দুটো সেমিস্টার পরীক্ষা তোমরা দিবে, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, এই দুটো পরীক্ষার প্রশ্ন কিন্তু স্কুল থেকেই হবে, এবং পরীক্ষাও তোমরা যে স্কুলে পড়াশোনা করবে সেই স্কুলেতেই তোমাদের পরীক্ষাটা হবে। আর ক্লাস 12-এও যখন উঠবে, ক্লাস 12-এ ওঠার পরে তোমাদের সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 যে স্কুলে এখন ক্লাস 11-এ পড়াশোনা করবে সেই স্কুলে তোমাদের পরীক্ষা হবে না। ক্লাস 12-এর পরীক্ষাটা অন্য কোনো পাশের স্কুলে পরীক্ষা হবে, এবং প্রশ্ন তোমাদের নিজের কোনো স্কুলের শিক্ষক শিক্ষিকারা করবেন না, প্রশ্ন করবে বোর্ডের থেকে, পর্ষদ থেকে। তাহলে কি বোঝা গেল? ক্লাস 11-এর দুটো সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, দুটো পরীক্ষার কোশ্চেনই তোমাদের নিজের স্কুলের শিক্ষকরাই করবেন, পরীক্ষাও নিজের স্কুলেই দেবে। কিন্তু পরবর্তীতে ক্লাস 12-এ যখন দুটো সেমিস্টার পরীক্ষা দিতে হবে, সেমিস্টার 3 এবং 4, দুটো পরীক্ষা হবে পাশের কোনো স্কুলে, এবং প্রশ্নপত্র নিজের স্কুলের কোনো শিক্ষক শিক্ষিকারা করবেন না, প্রশ্ন করবেন পর্ষদ বা বোর্ডের থেকে। ক্লিয়ার? এখন সাবজেক্টগুলো বলছি। হয়তো তোমরা কেউ কেউ মনে করছো যে বাংলা ইতিহাস তো কম্পালসারি থাকবেই, তার সঙ্গে কেউ সংস্কৃত নিতে চাও, ফিলোসফি নিতে চাও। সংস্কৃত, ফিলোসফি এই দুটোতে কিন্তু নম্বরটা বেশি আসে, মানে বেশি পাওয়া যায়, বেশি নম্বর আসে সংস্কৃত, ফিলোসফি। আবার অনেক স্কুলে ফিলোসফি, সোশিওলজি দুটোই রয়েছে। ফিলোসফি নিলে সোশিওলজি নেওয়া যায় না, সোশিওলজি নিলে ফিলোসফি নেওয়া যায় না, কারণ দুটো পরীক্ষা একদিনে পড়ে, একই ডেটে পড়ে, যার জন্য যে কোনো একটা নিতে হয়, হয় সোশিওলজি অথবা ফিলোসফি। তা বেশিরভাগ স্টুডেন্টই ফিলোসফি নেয়। মাধ্যমিক পাস করে দেখবা যে তোমরা বেশিরভাগই শুনবে বন্ধুবান্ধবদের কাছে যারা আর্টস নিয়ে পড়াশোনা করবে, বাংলা ইংলিশ তো কম্পালসারি, তার সঙ্গে সংস্কৃতটা অনেকে নেবে। সংস্কৃত, ফিলোসফি, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স এগুলোই বেশি নেবে। ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, মানে ইতিহাস তো জানোই, আর পলিটিক্যাল সায়েন্সটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। তাহলে তোমাদের আর্টসের ক্ষেত্রে নেওয়ার মতো সাবজেক্ট হচ্ছে বাংলা ইংলিশ কম্পালসারি, বাংলা ইংলিশ কম্পালসারি সাবজেক্টগুলো বলে দিই। সংস্কৃত, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, হ্যাঁ পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এই সাবজেক্টগুলোর মধ্যে অনেকে নেবে, বা অনেকে সোশিওলজি নেবে, এডুকেশন নেবে, বা কেউ ফিজিক্যাল এডুকেশন নেবে, কিংবা কেউ তোমরা নেবে কম্পিউটার অ্যাপ্লিকেশন। এইভাবে পড়াশোনাটা করবে। অনেক স্কুলে অ্যানথ্রোপোলজি থাকতে পারে, সাইকোলজি থাকতে পারে, এগুলো অনেক হাই স্কুলে নেই। সোশিওলজি অনেক হাই স্কুলে নেই, সোশিওলজিটা মুষ্টিমেয় কয়েকটা স্কুলে রয়েছে সোশিওলজি। ঠিক আছে, কিন্তু সাবজেক্টগুলোর প্রত্যেকটা সাবজেক্টই ভালো, প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব কিন্তু অপরিসীম। কিন্তু সাবজেক্টটাকে বুঝতে হবে, সাবজেক্টটাকে গুরুত্ব দিতে হবে, সাবজেক্টটাকে ভালোবাসতে হবে, সাবজেক্টটাকে ভালো করে বুঝে পড়াশোনা করতে হবে, আর লক্ষ্য উদ্দেশ্যটাকে ঠিক রাখতে হবে। তুমি কি হতে চাও? কেউ শিক্ষক, কেউ পরবর্তীতে কলেজের প্রফেসর, হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হতে চাও, অধ্যাপক হতে চাও, বা কেউ হয়তো ওকালতি করতে চাও, আইনজীবী। ঠিক আছে, কেউ হয়তো কোনো ম্যানেজমেন্ট কোর্সে যেতে চাও, ম্যানেজমেন্ট কোর্স, টেকনিক্যাল লাইনে যেতে চাও, ভোকেশনাল, প্যারামেডিক্যাল, কেউ নার্সিং ট্রেনিং নিতে চাও। এরকম অনেক স্কোপ রয়েছে, সুযোগ রয়েছে, যার যেটা ভালো লাগে, হ্যাঁ সে সেটা অ্যাকসেপ্ট করবে, সেইভাবে এগিয়ে যাও।
কেউ বাধ্য করে তোমাকে বোঝা চাপিয়ে দিতে পারে না যে এটাই তোমাকে নিতে হবে। তোমার উপর ডিপেন্ড করবে, বুঝে শুনে ভাবনা চিন্তা করে সাবজেক্টগুলো চুজ করবে এবং কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে বিএ পাস করলে চাকরির সুযোগ সুবিধা রয়েছে, কোন সাবজেক্টগুলো বিএ পাস করে চাকরির সুযোগ কম, সেগুলো এমএ পড়তে হয়। এমএ পড়ে তারপরে তুমি এখন বিএড করো বা এমএড করো, যেটাই করো, বা পরবর্তী এমফিল পিএইচডি যেটাই করো করতে হবে। হ্যাঁ, এরকম কিছু কিছু সাবজেক্টের গুরুত্ব রয়েছে বিএ পাস বা এমএ পাস। যেমন ধরো সোশিওলজি নিয়ে যদি পড়াশোনা করো, পরবর্তীতে বিএ পাস করলে বিভিন্ন এনজিও, বিভিন্ন সমাজসেবামূলক যে সংস্থাগুলো রয়েছে, বেসরকারি কর্মসংস্থান রয়েছে, সেগুলোতে অংশগ্রহণ করতে পারবে, যোগদান করতে পারবে, চাকরি করতে পারবে। বিভিন্ন প্রাইভেট সেক্টরগুলো, বিভিন্ন হাসপাতাল, নার্সিংহোমে সুযোগ সুবিধা পাবে, বিভিন্ন অফিসে, অঞ্চল অফিস, বিডিও অফিস বা ডিএম অফিসে চাকরি পেতে পারো। হ্যাঁ, কিন্তু আবার এমএ যখন করবে তখন এমএ করার পরে এসএসসি দিতে পারো, বা এমএড বিএড করে এসএসসি দাও, তারপরে এমফিল পিএইচডি করতে পারো, কলেজে প্রফেসর হতে পারো, গেস্ট লেকচারার হতে পারো, সিএসসি বোর্ডে সিএসসিতে পরীক্ষা দিতে পারো, নেট সেট কমপ্লিট করবে, এগুলো বিষয় থাকে। ঠিক আছে, এইরকম বিষয় রয়েছে। ফিলোসফি, সেটাও তুমি এমএ করতে পারো, বিএ পাস করে এমএ করতে পারো, কোনো অসুবিধা নেই, যার যেরকম ইচ্ছে। সংস্কৃত রয়েছে। মানে কিছু কিছু সাবজেক্ট রয়েছে শুধুমাত্র দেখবে যে এই সাবজেক্টগুলো শিক্ষকতার উপরই, মানে পরবর্তীতে ফিউচার লাইফে তোমার ফিউচার যে প্ল্যান শিক্ষক হওয়া, তাহলে সেইভাবে সেই সাবজেক্টগুলো নেবে। যে না, শিক্ষক না হতে পারলে তার পাশাপাশি আর বিকল্প কী রাস্তা রয়েছে এই সাবজেক্টটা পড়লে, সেটা ভাবনা চিন্তা করে সেই সাবজেক্টটা নেবে। যে শুধুমাত্র যে শিক্ষক, স্কুলের শিক্ষক বলো বা কলেজের বা ইউনিভার্সিটি যেটাই বলো, তাছাড়া এর বাইরে ওই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করলে প্রাইভেট সেক্টর থেকে শুরু করে অন্যান্য অফিসে, রাজ্য স্তরে বলো, কেন্দ্রীয় সরকারে বলো, দপ্তরগুলোতে কী চাকরি পাওয়া যেতে পারে, সেইটা ভাবনা চিন্তা করে কাজটা করবে, মানে সাবজেক্টগুলো নেবে। শুনবে তোমাদের যারা দাদা দিদি রয়েছে, বাড়িতে সিনিয়র রয়েছে, স্কুলের শিক্ষকরা রয়েছেন, তাদের কাছে পরামর্শ নিয়ে সাবজেক্টগুলো নেবে। ঠিক আছে, তাহলে কেউ আর্টস নিয়ে পড়বে, কেউ সায়েন্স নিয়ে পড়বে, কেউ কমার্স নিয়ে পড়বে, কেউ ম্যানেজমেন্ট কোর্স, টেকনিক্যাল লাইনে যাবে, ভোকেশনাল। ঠিক আছে, যার যেটা ইচ্ছে, দরজা খোলা আছে, সে সেটা গ্রহণ করবে। কিন্তু চিন্তাভাবনাটা গঠনমূলক চিন্তাভাবনা, ভবিষ্যৎ ফিউচার প্ল্যান নিয়ে চিন্তাভাবনা করবে যে আমি এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করলে আমি কি হতে পারবো, বা তুমি কি হতে চাও, সেইভাবে চিন্তাভাবনা করে সাবজেক্টটা নেবে। তোমার ইচ্ছেটা কি, তোমার লক্ষ্যটা কি, এম ইন ইউর লাইফ। ঠিক আছে, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। দেখার পর যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। ঠিক আছে, ফিলোসফি, সংস্কৃত, এই সাবজেক্টগুলো নম্বর বাড়ানোর ক্ষেত্রে সুবিধে। বা সংস্কৃত নিয়ে পড়াশোনা করলে, হ্যাঁ, স্কুলের শিক্ষক থেকে শুরু করে কলেজের প্রফেসর এগুলো হতে পারবে, ফিলোসফিতেও তাই। ঠিক আছে, কিন্তু এখন যদি কোনো এসে যেতে চাও, কোনো মানে সরকারি চাকরি ছাড়া বাইরে কোনো বেসরকারি, সেক্ষেত্রে সংস্কৃত বা ফিলোসফি এগুলো তো সেক্ষেত্রে কোনো মানে গুরুত্ব, এগুলো শুধুমাত্র শিক্ষক, মানে শিক্ষকতা জীবনে এগুলোর গুরুত্ব অপরিসীম। বাস গবেষক হতে চাও, গবেষণা করতে চাও, এগুলো সাবজেক্ট নিয়েও পিএইচডি করবে, কোনো অসুবিধা নেই। বা রাজনীতি সম্পর্কে তোমার খুব আগ্রহী, রাজনীতি সম্পর্কে বুঝতে চাও, রাষ্ট্র সম্পর্কে জানতে চাও, রাষ্ট্র কী, রাষ্ট্রের বৈশিষ্ট্য, রাষ্ট্রের উপাদান, হ্যাঁ, রাষ্ট্র সম্পর্কে ধারণা লাভ করতে চাও, তাহলে রাষ্ট্রবিজ্ঞান নেবে। বা তোমার যে জ্ঞান, জানা অজানার যে বিষয়গুলো, প্রত্যক্ষ পরোক্ষ যে জ্ঞান, দর্শন লাভ, যুক্তি দিয়ে কোনো কিছু বোঝানোর চেষ্টা করবে, ফিলোসফি নিতে পারবে। সংস্কৃত একটা ভাষা, সেটা সম্পর্কে যদি তুমি জানতে চাও, সংস্কৃত সাহিত্য নিয়ে যদি পড়তে চাও, হ্যাঁ, পরবর্তীতে কলেজের প্রফেসর হবে, বিভিন্ন সেমিনারে তুমি আলোচনা করতে পারবে, কোনো অসুবিধা নেই। স্কুলের টিচার হবে। ইকোনমিক্স নিয়ে পড়লে অর্থবিদ্যা সম্পর্কে তুমি ভালো জানবে, বিভিন্ন ইকোনমিক্স বলো, কমার্স বলো, এগুলো নিয়ে পড়াশোনা করলে পরবর্তীতে বিভিন্ন ব্যাংকে চাকরি পেতে সুবিধা হবে, প্রাইভেট সেক্টরগুলোতেও চাকরি পেতে সুবিধা হবে, বিভিন্ন কোম্পানিতে।
ব্যাংকে। আর এমনি যেগুলো রয়েছে যেমন ধরো MSW মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক বা সোশিওলজি, এগুলো নিয়ে পড়াশোনা করলে পরবর্তী বিভিন্ন NGO বা বিভিন্ন অফিসে 100 দিনের কাজের যে কাজগুলো, বিভিন্ন প্রকল্পের যে কাজগুলো, প্রজেক্টের কাজগুলো, হ্যাঁ এগুলো করতে পারবে। সমাজসেবামূলক কাজ, DM অফিসে কাজ, সেই ক্ষেত্রে সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, পলিটিক্যাল সায়েন্স এগুলো প্রায়োরিটি পাবে। বা রাজনৈতিক বিশ্লেষক হতে চাও, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে চাও, সেক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়লে সুবিধা হবে। বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে যদি পরবর্তীতে চিন্তাভাবনা থাকে, কমার্স নিয়ে পড়বে। আর যদি বলো যে না আমি সরকারি চাকরি করব না, আমার অন্যান্য লাইনের দরকার, সেক্ষেত্রে ভোকেশনাল রয়েছে, ভোকেশনাল সরকারি চাকরিও পেতে পারো বা বিভিন্ন কোম্পানিতেও ভোকেশনালে চাকরি করতে পারবে, কোনো অসুবিধা নেই। বা ম্যানেজমেন্ট কোর্সগুলো রয়েছে, ম্যানেজমেন্ট কোর্স, ভোকেশনাল এগুলো রয়েছে। মেয়েদের ক্ষেত্রে অনেকে নার্স হতে চাইলে নার্সিং ট্রেনিং রয়েছে, ঠিক আছে। আর যারা সায়েন্স নিয়ে পড়তে চাও তাদের চিন্তাভাবনা আলাদা, সায়েন্স নিয়ে পড়লে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার এগুলো হতে পারবে, গবেষক, বৈজ্ঞানিক হতে পারবে। বিদেশে পড়তে, বিদেশে আর্টস নিয়ে পড়লেও বিদেশে পড়া যায়, সায়েন্স নিয়ে পড়লেও বিদেশে পড়া যায়, কোনো অসুবিধা নেই, সব ইউনিভার্সিটিতেই পড়তে পারবে। যে যেটা পড়ো লক্ষ্য উদ্দেশ্যটাকে স্থির রেখে ভালোবেসে গুরুত্ব দিয়ে সেই সাবজেক্টটাকে পড়বে। সমস্ত সাবজেক্টের গুরুত্ব কিন্তু অপরিসীম, কোনো সাবজেক্টই কিন্তু কম নয়। এক একটা সাবজেক্টের আলোচনা দৃষ্টিভঙ্গি এক এক রকম। সমাজ সম্পর্কে ধারণা লাভ করতে চাইলে, সমাজ সম্পর্কে জানতে চাইলে সোশিওলজি নিয়ে পড়বে, ঠিক আছে। পরবর্তীতে এই সাবজেক্টগুলোই কলেজে যখন পড়বে, উচ্চ মাধ্যমিক পাস করে কলেজেও সেমিস্টার পাবে, সেখানেও মাইনর মেজর সাবজেক্ট নিতে পাবে এই সাবজেক্টগুলোর থেকেই। 11-12 যা রয়েছে এগুলো, তাছাড়া 11-12 যে সাবজেক্টগুলো তোমাদের থাকবে না সেই সাবজেক্টও কলেজে গিয়ে নিতে পারবে, অসুবিধা নেই। বা যেগুলো রয়েছে এখান থেকেও নিতে পারবে অনার্স হিসাবে, মেজর হিসাবে, মাইনর, কোনো অসুবিধা নেই। সরকারি চাকরি বা বেসরকারি চাকরির ক্ষেত্রে কোন কোন সাবজেক্টগুলো ফেভার করে, কোন কোন সাবজেক্টগুলো সুযোগ সুবিধা কী রয়েছে সেগুলো ভাবনা চিন্তা করে ভালো করে জেনে বুঝে সাবজেক্টগুলো নেবে, মাথা গরম না করে ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে নেবে। কারণ এই যে এখন যে সাবজেক্টগুলো নিবে, পড়াশোনা করবে, এখান থেকেই তোমার ফিউচার প্ল্যান কিন্তু শুরু হবে, যে তুমি কি হতে পারবে, কি হতে চাও, তোমার জীবনের লক্ষ্য কী। সায়েন্স, আর্টস, কমার্স যে যেটা নেবে চিন্তা ভাবনা করে নেবে, ঠিক আছে। রাখছি। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিবে।